গুড ইভিনিং স্টুডেন্ট। আমি তোমাদের ভূগোল স্যার সুমন। আহ, তোমাদের নবম শ্রেণীর আজকে অধ্যায় ৮ থেকে পশ্চিমবঙ্গ সম্পর্কে আজকে নতুন অধ্যায় শুরু করব। তোমরা ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা পশ্চিমবঙ্গের ছবি। আর এই পশ্চিমবঙ্গ পড়তে গেলে আমাদের প্রথমেই জানতে হবে এই পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য এবং ভারতবর্ষের একেবারে পূর্ব দিকে একটা অবস্থিত রাজ্য, যার রাজধানী কিন্তু কলকাতা। ঠিক আছে, তাহলে পরের স্লাইডে আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করছি। তাহলে স্টুডেন্ট, আমরা কোন দেশে বসবাস করি? ভেরি গুড, ভারতবর্ষ, তাই তো। দেখো ম্যাপে এখানে ভারতবর্ষের একেবারে কিন্তু পূর্ব দিকে একটা অংশ দেখো, যেটা কালারিং করা রয়েছে, ওটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। আমরা কিন্তু ঠিক এখানেই বসবাস করি। কিন্তু স্বাধীনতার আগে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যটা কিন্তু এরকম একেবারেই ছিল না। হুম বাংলাদেশ এবং আমাদের এই পশ্চিমবঙ্গ তখন একসাথে যুক্ত ছিল, এবং যার নাম ছিল কিন্তু বঙ্গদেশ। পরে স্বাধীনতার সময় দুটি ভাগ হয়ে যায়। কি ভাগ হয়? পূর্ব দিকের ভাগটা বাংলাদেশ এবং পশ্চিম দিকের ভাগটা কিন্তু পশ্চিমবঙ্গ নামে পরিচিতি লাভ পায়। আচ্ছা, আমাদের এই রাজ্য নাম কিন্তু বাংলা নাম কিন্তু পশ্চিমবঙ্গ, কিন্তু আমরা ইংরেজিতে কি বলে থাকি? ওয়েস্ট বেঙ্গল। তাহলে জাতীয় স্তরে কিন্তু এই কাজকর্ম যে হয়, প্রশাসনিক যে কাজকর্ম হয়, সেটা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল নামেই হয়ে থাকে। 2011 সালে যখন ওয়েস্ট বেঙ্গলের সরকার পরিবর্তন হয়, তখন এই নামটি ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তে কিন্তু পশ্চিমবঙ্গ রাখা হয়। ঠিক আছে স্টুডেন্ট, এবারে আমরা আসব যে আমাদের যে পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতি। পশ্চিমবঙ্গের জলবায়ু কিন্তু মৌসুমী প্রকৃতির, অর্থাৎ মৌসুমী বায়ুর আগমনের দ্বারা কিন্তু আমাদের এই জলবায়ু নির্ভর করে। বৃষ্টিপাত মৌসুমীর আগমনের ফলেই কিন্তু হয়ে থাকে। আর এই মৌসুমীর আগমনের ফলেই আমাদের পশ্চিমবঙ্গের বর্ষা, বিভিন্ন ঋতু পরিবর্তন হয়ে থাকে। উর্বর পলি মাটি। আচ্ছা, আমাদের এই গাঙ্গেয় সমভূমিতে আমরা অবস্থান করি, তার ফলে কিন্তু আমাদের যে মাটি সেটা কিন্তু খুবই উর্বর। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অসংখ্য নদ নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই তো। সবার গ্রামে দেখবে, সবার কারোর বাড়ির পাশে না পাশে বিভিন্ন রকম বা বিভিন্ন নামের নদী রয়েছে। আচ্ছা, তুমি বলো তোমার বাড়ির পাশে যে কোনো একটা দুটি নদীর নাম। ভেরি গুড, মাতলা, বিদ্যাধরী, আরো রয়েছে। হুম উত্তরের পার্বত্য অঞ্চলের নদী রয়েছে, রাঢ় অঞ্চলে বা মালভূমি অঞ্চলের নদী রয়েছে, আমাদের সমভূমি অঞ্চলের নদী রয়েছে। ঠিক আছে, তুমি যে নামটা বললে সেই নদী কিন্তু সমভূমি অঞ্চলের নদী। ঠিক আছে, আর পার্বত্য অঞ্চলের নদী বললে তিস্তা নদী, আবার মালভূমি অঞ্চলের নদী বলতে গেলে বলবে দামোদর নদী ইত্যাদি। আচ্ছা, তুমি বলো তো, আমাদের যে ভারতবর্ষের মধ্যে সব থেকে জনসংখ্যা বেশি আছে কোন রাজ্যে? ভেরি গুড, উত্তরপ্রদেশ, তাই তো। হ্যাঁ, উত্তরপ্রদেশে কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে। হুম কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু রয়েছে জনসংখ্যা চতুর্থ স্থানে। আমরা রয়েছি চতুর্থ স্থানে। এবং আমরা যদি জনঘনবসতিপূর্ণ অবস্থান দেখি, আমাদের রাজ্যটি রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে বিহার রাজ্য। ঠিক আছে, তাহলে কি জানলাম? আমাদের রাজ্য চতুর্থ জনবহুল রাজ্য এবং ঘনবসতিপূর্ণ হলো দ্বিতীয়। আচ্ছা, আমাদের এই যে পশ্চিমবঙ্গ রাজ্য, এই রাজ্যে কিন্তু প্রচুর শহর, নগর, বন্দর, পর্যটন কেন্দ্র খুবই গড়ে উঠেছে। ঠিক আছে, তুমি দুটো পর্যটন কেন্দ্রের নাম বলো যেখানে তুমি ঘুরতে গেছো। আচ্ছা, দীঘা আর দার্জিলিং। বাহ, দেখো তুমি যে দুটো নাম বললে, একটা কিন্তু পশ্চিমবঙ্গের একেবারে উপরের দিকে রয়েছে, দার্জিলিং। আর একটা কিন্তু রয়েছে একেবারে নিচের দিকে, দীঘা। নিচের দিকে দীঘা কিন্তু সমুদ্রের সঙ্গে যুক্ত, এবং উপরে দেখো পার্বত্য অঞ্চল। তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গে যেমন পাহাড় পর্বত রয়েছে, তেমনি কিন্তু সমুদ্রও রয়েছে। ঠিক আছে, তাই আমরা এই পশ্চিমবঙ্গকে আমরা সমুদ্র হিমাচল বলেও কিন্তু জানি। এবারে স্টুডেন্ট, আমরা পশ্চিমবঙ্গের অবস্থান ও সীমানা নিয়ে আলোচনা করব। আচ্ছা, অবস্থান বলতে তুমি কি বোঝো? তোমার বাড়ির অবস্থান কেমন, কি আছে বলো। একদমই তাই। তোমার বাড়ির অবস্থান বলতে তোমার বাড়ির পাশে কোথায় খেলার মাঠ বা কোন স্কুলের পাশে তোমার বাড়ির অবস্থান করছে,
তাই বোঝায়, তাই তো? ঠিক তেমনই কিন্তু নির্দিষ্ট একটা জায়গার কিন্তু একটা ভৌগোলিক অবস্থান থাকে, প্রতিটি জায়গার কিন্তু নির্দিষ্ট একটা ভৌগোলিক অবস্থান থাকে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কিন্তু 85°50' পূর্ব দ্রাঘিমা থেকে 89°53' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এই পূর্ব দ্রাঘিমা শব্দ আসছে কেন? কারণ যদি আমরা পৃথিবীকে ভাগ করি পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, এই 4টি গোলার্ধে বিভক্ত। আমাদের এই ভারতবর্ষ কিন্তু উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করছে। ঠিক আছে? এবারে অক্ষাংশগত বলতে গেলে 21°30' উত্তর অক্ষাংশ এবং 27°10' কিন্তু উত্তর অক্ষাংশে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থান করছে। উত্তর অক্ষাংশ এখানে আসছে সেই একই নিয়মে আসছে, উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করছে, তাই এখানে উত্তর অক্ষাংশ কথাটি আসছে। ঠিক আছে স্টুডেন্ট? ভারতবর্ষের মাঝখান থেকে একটা রেখা কিন্তু চলে গেছে আমাদের ভারতবর্ষের মাঝখান থেকে। সেই রেখাটার নাম কে বলতে পারবে কেউ? কর্কট ক্রান্তি রেখা। ভেরি গুড। আর যদি বলি পৃথিবীর পুরো মাঝখান থেকে কোন রেখা গেছে? নিরক্ষর রেখা। ঠিক আছে। তাহলে দেখো, যেহেতু ভারতের মাঝখান থেকে এই কর্কটক্রান্তি রেখা গেছে, পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু এই কর্কটক্রান্তি রেখা পড়েছে এবং এই কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 5টা জেলার উপর দিয়ে কিন্তু গেছে। এই 5টা জেলা কি কি? 5টা জেলা হচ্ছে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া আর হচ্ছে নদিয়া। ঠিক আছে? এবারে স্টুডেন্ট আমরা আসবো এই পশ্চিমবঙ্গের সীমানা সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা স্টুডেন্ট, তোমরা কেউ বলো আমাকে যে সীমানা, তোমার বাড়ির সীমানা বলতে তুমি কি বোঝো? সীমানা বলতে বোঝো তোমার বাড়ির চারিদিকে কি আছে, তাই তো? ঠিক। তোমার বাড়ির উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, এই সব সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা বাড়ির সীমানা তৈরি হয়। ঠিক তেমনই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেরও কিন্তু সীমানা রয়েছে এবং এই সীমানার চারিদিকে কয়েকটি রাজ্য এবং কয়েকটি দেশ কিন্তু অবস্থান করেছে। ঠিক আছে? আমরা পরপর এই বিষয়গুলো উত্তর দক্ষিণ পরপর আমরা কিন্তু এই রাজ্য বা জেলাগুলোর নামগুলো কিন্তু আমরা জানবো। ঠিক আছে? প্রথমে আসবো আমরা পশ্চিমবঙ্গের উত্তরে আছে সিকিম রাজ্য আর ভুটান রাষ্ট্র। ঠিক আছে? ভুটান রাষ্ট্র মানে হচ্ছে ভুটান একটা দেশ। ওই ভুটান দেশ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে। আর রয়েছে সিকিম রাজ্য। উত্তর পূর্বে রয়েছে অসম রাজ্য। আর উত্তর পশ্চিমে রয়েছে নেপাল রাষ্ট্র, অর্থাৎ নেপাল দেশ রয়েছে উত্তর পশ্চিমে। পশ্চিমে বিহার, ঝাড়খণ্ড এই রাজ্যগুলি কিন্তু পশ্চিমে অবস্থিত। আর দক্ষিণ পশ্চিমে রয়েছে কিন্তু উড়িষ্যা রাজ্য। আর আমাদের, তোমরা আগেই শুনেছো বা আগেই আমি বলেছি, একেবারে পূর্ব দিকে আছে আমাদের প্রতিবেশী কোন দেশ? বলো। যেটা ভাগ হয়েছিল বঙ্গ থেকে। ভেরি গুড, বাংলাদেশ। তাহলে বাংলাদেশ কিন্তু আমাদের একেবারে পূর্ব দিকে অবস্থান করছে এবং দক্ষিণ দিকে কিন্তু রয়েছে আমাদের একটা সমুদ্র বা সাগর। এই সাগরের নাম কি দক্ষিণে রয়েছে? বঙ্গোপসাগর। ঠিক। তাহলে আমরা কি জানলাম? আমাদের অবস্থান, অর্থাৎ ভৌগোলিক অবস্থান, অক্ষাংশ দ্রাঘিমাংশগত অবস্থান এবং সীমানা। ঠিক আছে স্টুডেন্ট? স্টুডেন্টস, এখন আমরা স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে পুনর্গঠন ঘটেছিল তার সম্পর্কে জানব। দেখো, স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের মোট 14টি জেলা কিন্তু ছিল, তাই না? এবং স্বাধীনতার পর বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি জেলা রয়েছে বলো? একটু আগেই আমরা আলোচনা করেছি। কটি? 23টি জেলা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক পুনর্গঠনের ফলেই কিন্তু বর্তমানে 23টি জেলায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। এই 14টি জেলা যে প্রথমে ছিল সেগুলি কি কি ছিল? সেগুলি ছিল বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, কলকাতা, দার্জিলিং, বাঁকুড়া, জলপাইগুড়ি, হুগলি, হাওড়া, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া আর পশ্চিম দিনাজপুর আর হচ্ছে 24 পরগনা। ঠিক আছে? এইগুলি ভেঙেই কিন্তু 23টিতে হয়েছে। 14টা থেকে ভেঙে, যেমন 24 পরগনা ভেঙে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে? এই বিষয়গুলো আমরা পরে জানবো। তার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার। যেমন স্বাধীনতার পর চন্দননগর ছিল কিন্তু ভারতের একটা অংশ। ঠিক আছে? ফরাসি ভারতের একটা অংশ ছিল এবং 1952 সালে এটি পুরোপুরি ভারতের সাথে যুক্ত হয় এবং 1954 সালে এই অংশটি হুগলি জেলার অংশ হিসেবে পরিণত হয়। বর্তমানে চন্দননগর কিন্তু হুগলি জেলার অন্তর্গত একটা জায়গা।
1956 সালে ভারতের যে রাজ্য পুনর্গঠন কমিশন ভাষার ভিত্তিতে রাজ্যভাগ করেছিল, তখন কিন্তু কিছু অংশ পশ্চিমবঙ্গের মধ্যে যুক্ত হয়, আবার কিছু অংশ বাইরেও বেরিয়ে যায়। যেমন আহ, বিহারের যে মানভূম অংশ রয়েছে, সেই মানভূম অংশে কিছু বাংলা ভাষাভাষী লোক বসবাস করত, সেটি পশ্চিমবঙ্গ যুক্ত হয় এবং যার বর্তমান নাম কিন্তু হয় পুরুলিয়া। ঠিক আছে, এরপরে আমরা আসবো জেলার পরিবর্তন, জেলার যে পরিবর্তন হয়েছে সেইগুলো সম্পর্কে। দেখো, 1 মার্চ 1986 সালে 24 পরগনা ভেঙে কিন্তু দুটি 24 পরগনা হয়েছিল, এক উত্তর আর এক হচ্ছে দক্ষিণ। ঠিক আছে, 1 এপ্রিল 1992 সাল পশ্চিম দিনাজপুরকে দুভাগ করে কিন্তু উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর দুটি জেলার জন্ম হয়েছিল। ঠিক আছে, 2রা জানুয়ারি 2002 সাল মেদিনীপুরকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুটি ভাগে ভাগ করা হয়। এই পশ্চিম মেদিনীপুরকে কিন্তু আবার পরে কিন্তু আবার ভাগ করা হয়েছিল, তাই তো? সেটা আমরা পরে আলোচনা করব। তার আগে 2014 সালে 25শে জুন জলপাইগুড়ি থেকে 20তম জেলা রূপে আলিপুরদুয়ার কিন্তু প্রকাশ পায়। তাহলে পশ্চিমবঙ্গের 20তম জেলা কোনটি? আলিপুরদুয়ার। ঠিক আছে, এরপর 2017 সালে কিন্তু একসাথে তিনটি জেলা ভাগ হয়েছিল: দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর আর বর্ধমান। দেখো, দার্জিলিং থেকে ভেঙে হয়েছিল কালিম্পং, পশ্চিম মেদিনীপুর ভেঙে হয়েছিল ঝাড়গ্রাম, আর বর্ধমান যেটা রয়েছে, বর্ধমান কিন্তু ভেঙে হয়েছিল আহ, পশ্চিম বর্ধমান জেলায় পরিণত হয়েছে। এগুলো স্বাধীনতার পরবর্তী সময় বিভিন্ন যে রাজনৈতিক রাজনৈতিক পুনর্গঠন বা ভাষার ভিত্তিতে যে গঠন, তার ফলে কিন্তু এই ভাগগুলি হয়েছিল। এবং এই পশ্চিম বর্ধমান কিন্তু পশ্চিমবঙ্গের নবীনতম জেলা এবং সর্বশেষ 23তম জেলা, সেটি কিন্তু এই পশ্চিম বর্ধমান। ঠিক আছে, এরপরে আমরা আসবো ছিটমহল বিনিময়ে। দেখো, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এর মাঝামাঝি কিছু অংশে কিন্তু ছিটমহল ছিল। ঠিক আছে, 2015 সালে ভারতীয় পার্লামেন্টের যে আইন আছে, সেই আইন পাশের মাধ্যমে উভয় দেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, উভয় দেশের প্রধানমন্ত্রী যৌথ উদ্যোগে একটি চুক্তি স্বাক্ষর হয়। ঠিক আছে, যে চুক্তির মাধ্যমে ভারতের 51টি ছিটমহল এবং বাংলাদেশের মধ্যে 111টি ছিটমহল কিন্তু বিনিময় হয়। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা কিন্তু 2015 সালের 31শে জুলাইয়ের রাত 12টার মধ্যে কিন্তু সম্পন্ন হয়েছিল, এই ছিটমহল হস্তান্তরের মাধ্যমে। ঠিক আছে, এরপরে আমরা আসবো আহ, দার্জিলিং গোর্খা হেই কাউন্সিলিং, যেটাকে আমরা বলবো DHHC, DGHC। দেখো, 2011 সালে এই GHC নাম পরিবর্তন করে কিন্তু জিটিএ হয়, অর্থাৎ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এর মাধ্যমে কিন্তু জিটিএ যে সংস্থা রয়েছে, যে জিটিএ সংস্থা, রাজ্য সরকার আর হচ্ছে কেন্দ্র সরকার, এই তিনজন একসাথে মিলে কিন্তু দার্জিলিং, তার যে তিনটি মহকুমা দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং শিলিগুড়ির কিছুটা অংশ কিন্তু একসাথে সবাই প্রশাসনিক যে কাজকর্ম সেগুলো কিন্তু চালায়। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? যে পশ্চিমবঙ্গের স্বাধীনতার সময় 14টি জেলা ছিল, বর্তমানে হয়েছে সেটি 23টি। আর জেলাগুলোর ভাগ সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানলাম। ঠিক আছে স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যসমূহ নিয়ে। ঠিক আছে, আমাদের যেমন বাড়ির চারপাশে প্রতিবেশী থাকে, তাই তো থাকে তো, আমাদের বিপদে আপদে যারা সাহায্য করে তাদের আমরা কি বলি? প্রতিবেশী বলি। ঠিক তেমনই পশ্চিমবঙ্গের চারপাশে কিন্তু প্রতিবেশী দেশ ও প্রতিবেশী অনেকগুলি রাজ্য রয়েছে। ঠিক আছে, 3টি প্রতিবেশী দেশ রয়েছে, তার মধ্যে রয়েছে নেপাল, ভুটান আর বাংলাদেশ। ঠিক আছে, এবারে যে প্রতিবেশী রাজ্য রয়েছে সেগুলো হচ্ছে সিকিম, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বিহার। এবার যে প্রতিবেশী যে দেশগুলি রয়েছে, সেই দেশগুলি কোন দিকে অবস্থিত? যেমন উত্তরে আমি আগেই বলেছি
বলো উত্তরে কোন দেশ? সবিক বলো। ভুটান। ছবিটা দেখো, তোমরা বুঝতে পারবে। উত্তরে রয়েছে একদম ভুটান, আর উত্তর ও পশ্চিমে রয়েছে দেখো নেপাল রাষ্ট্র, মানে নেপাল দেশ। এবং পশ্চিমবঙ্গের একেবারে পূর্ব দিকে কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু একটা দেশ অবস্থান করছে, সেটি হলো বাংলাদেশ। ঠিক আছে, এবার যদি রাজ্যগুলো ধরি আমরা, উত্তরে রয়েছে দেখো সিকিম রাজ্য, হুম, উত্তর পূর্বে রয়েছে আসাম রাজ্য, পশ্চিমে রয়েছে উড়িষ্যা রাজ্য, ঝাড়খণ্ড রাজ্য আর বিহার রাজ্য অবস্থিত। ঠিক আছে, এবারে যে এই রাজ্য দেশগুলি সম্পর্কে জানলাম, আরো বিস্তারিত জানবো, অর্থাৎ এই উম, প্রতিবেশী দেশগুলির রাজধানী, নদী, উচ্চতম শৃঙ্গ, বিভিন্ন জিনিস এইগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত জানবো। প্রথমে আমরা আসবো বাংলাদেশ সম্পর্কে। দেখো, বাংলাদেশ নাম শুনলেই আমাদের কেমন একটা আনন্দ বা মনে হয় চেনা চেনা, তাই না? হ্যাঁ, বাংলাদেশের প্রধান ভাষা কিন্তু আমাদের মতোই বাংলা ভাষা। ঠিক আছে, বাংলাদেশের রাজধানী কিন্তু ঢাকা, আর বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি। ঠিক আছে, বাংলাদেশের প্রধান নদী কিন্তু পদ্মা নদী। আর বাংলাদেশের ধর্ম ইসলাম ধর্মের লোক বসবাস করে, এবং কিছু হিন্দু ধর্মের লোকও বসবাস করে। হুম, আর বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেওপাডা। সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ বাংলাদেশের সব থেকে উঁচু যে জায়গা সেটা হচ্ছে কেওপাডা। আচ্ছা, বাংলাদেশ মূলত কৃষি প্রধান একটা দেশ। কৃষি তার প্রধান জীবিকা। খনিজ শিল্প তেমনভাবে বাংলাদেশে কিন্তু গড়ে ওঠেনি। তার প্রধান কারণ হলো বাংলাদেশ কিন্তু খনিজ শিল্প তেমনভাবে নেই। শিল্পের জন্য কি চাই? খনিজ চাই। সেই খনিজ সম্পদ কিন্তু বাংলাদেশে তেমনভাবে নেই। তাই বাংলাদেশের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ এবং উর্বর মাটি, কৃষিকাজ, চাষ, যেমন চাষবাস খুবই ভালো হয়। ধান, পাট খুবই উন্নত, আমাদের আমাদের পশ্চিমবঙ্গের মতোই। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আসবো ভুটান সম্পর্কে। ভুটানের রাজধানী কি? থিম্পু। আর ভুটানের প্রধান নদী হচ্ছে মানস। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কুলাকাং। ঠিক আছে, এবং ধর্ম যদি বলি, নেপাল এই সরি ভুটানে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী লোক কিন্তু অনেক বসবাস করে। ভুটানকে কিন্তু আবার বজ্র বিদ্যুতের দেশও বলা হয়। কেন বলতো? ভুটানে প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ কিন্তু পড়ে, বাজ পড়ে আর কি। সেই জন্য ভুটানকে কিন্তু বজ্র বিদ্যুতের দেশও বলা হয়। আচ্ছা, এবারে আসবো নেপাল। নেপালের রাজধানী এবং প্রধান শহর যদি আমরা বলি, সেটা কিন্তু কাঠমান্ডু। আচ্ছা, রতন তুমি বলো তো, এই কাঠমান্ডু কিন্তু একটা সংস্থার বা একটার সদর দপ্তর, একটা সংস্থা সদর দপ্তর। কোন সংস্থা বলতে পারবে? ভেরি গুড, সার্ক। সার্কের সদর দপ্তর তাহলে কোথায়? হচ্ছে কাঠমান্ডু। আচ্ছা, সার্ক তাহলে কয়টি দেশের সমন্বয়ে গঠিত বলো? ভেরি গুড, সার্ক কিন্তু 8টি দেশের সমন্বয়ে কিন্তু গঠিত। সার্কের সত্য কিন্তু কাঠমান্ডু, কিন্তু সার্ক তৈরি হয়েছিল কিন্তু ঢাকা শহরে। ঠিক আছে, আচ্ছা, নেপালের প্রধান ভাষা কি? প্রধান ভাষা কিন্তু নেপালি। ঠিক আছে, আর সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু সবাই জানি আমরা নেপালের সর্বোচ্চ শৃঙ্গ। বলো, তুমি বলো, চেষ্টা করো। আচ্ছা, বলে দিই একটা হিন্টস। নেপাল তথা পৃথিবীর কিন্তু সব থেকে উঁচু শৃঙ্গ, এবার বল। ভেরি গুড, মাউন্ট এভারেস্ট। হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট কিন্তু সব থেকে উচ্চতম শৃঙ্গ, যেটা কিন্তু নেপালে অবস্থিত। আচ্ছা, আর এবারে আমরা আসবো বিভিন্ন যে আহ, আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য, এই রাজ্যের যে প্রতিবেশী রাজ্যগুলি রয়েছে, সেই প্রতিবেশী রাজ্যগুলি সম্পর্কে বিস্তারিত জানবো। ঠিক আছে, প্রথমেই আসবো আমরা সিকিম সম্পর্কে। আচ্ছা, জনসংখ্যায় কিন্তু সিকিম খুবই ক্ষুদ্রতম একটি রাজ্য, মানে জনসংখ্যা খুবই কম। ভারতবর্ষের মধ্যে জনসংখ্যা সব থেকে কম কিন্তু এই সিকিম রাজ্যে। ঠিক আছে, আচ্ছা, সিকিম রাজ্যের প্রধান ভাষা কিন্তু নেপালি ভাষা। ঠিক আছে, দেখো সিকিম রাজ্য কিন্তু আহ, উত্তরে অবস্থিত। ঠিক আছে, আর তোমার নেপালও রয়েছে উত্তর পশ্চিমে, তাই সেখানে কিন্তু নেপালি ভাষা কিন্তু প্রচলন খুব বেশি, তাই তো? আচ্ছা, আর সিকিমে যদি নদী বলি, প্রধান নদী কিন্তু তিস্তা নদী, যেটি কিন্তু জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, সিকিমের উপর দিয়ে বয়ে গিয়ে কিন্তু আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ঢুকেছে, যেটা তিস্তা নাম।
ঢুকেছে। ঠিক আছে, প্রধান নদী কি সিকিমের তিস্তা। আচ্ছা, সিকিমের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে স্টুডেন্ট, এবার আমরা আসবো আমাদের আরেকটি প্রতিবেশী রাজ্য, তার নাম হচ্ছে আসাম। আসামের রাজধানী দিসপুর। আচ্ছা, বৃহত্তম শহর কিন্তু সবাই নাম শুনেছি গুয়াহাটি। ঠিক আছে, আর ভাষা অসমের ভাষা কিন্তু অসমীয়া আর বাংলা। হ্যাঁ, বাংলা ভাষা কিন্তু অসমীয়া কিন্তু বাংলা ভাষার প্রচলন রয়েছে। আর যদি বলি প্রধান নদী কি এখানকার, প্রধান নদী কিন্তু আসামের ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে স্টুডেন্ট, এবার আমরা আসবো বিহার। বিহারের রাজধানী হচ্ছে পাটনা, ভাষা হিন্দি, প্রধান নদী কিন্তু গঙ্গা। আচ্ছা, প্রধান নদী গঙ্গা। গঙ্গা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, বিহারের পর থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আচ্ছা সায়ন, তুমি বলো গঙ্গা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? ভেরি গুড, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। আচ্ছা, হলো। এরপরে যে আমরা প্রতিবেশী রাজ্যে সম্পর্কে জানবো সেটা হচ্ছে উড়িষ্যার রাজ্য। উড়িষ্যার রাজধানী এবং বৃহত্তম শহর কিন্তু ভুবনেশ্বর। ঠিক আছে, ভাষা কিন্তু উড়িষ্যা এবং প্রধান নদী উড়িষ্যার হচ্ছে মহানদী। আচ্ছা, উড়িষ্যা একটা তীর্থস্থান, বা অনেক মানুষ তীর্থ করতে যায় সেখানে, সমুদ্রের পাশে একটা মন্দির রয়েছে। আশা করি তোমরা কেউ গেছো বা পরে হয়তো যাবে। কেউ বলতে পারবে কি মন্দিরের নাম? ভেরি গুড, পুরীর জগন্নাথ মন্দির। ঠিক আছে। আহ, আচ্ছা, এরপরে আমরা যে রাজ্য আসবো সেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী হচ্ছে তোমার রাঁচি, বৃহত্তম শহর জামশেদপুর শহর। যে শহরটা কিন্তু জামশেদজি টাটার নামে কিন্তু গড়ে উঠেছে। 1907 সালে জামশেদজি টাটা টিস্কো, টাটা আয়রন অ্যান্ড টিলস কোম্পানি কিন্তু স্থাপন করে এই জামশেদপুর, যেটি ঝাড়খণ্ডের কিন্তু সব থেকে বড় শহর। ভাষা হচ্ছে ঝাড়খণ্ডের হিন্দি ভাষা। ঠিক আছে, এরপরে দেখো তোমরা কিছু কিছু পয়েন্ট আমরা তো জানলাম প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী রাজ্য সম্পর্কে। কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো। বৃহত্তম প্রতিবেশী দেশ হলো কিন্তু আমাদের বাংলাদেশ। ঠিক আছে, মনে থাকবে, বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কিন্তু বাংলাদেশ। ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান। ঠিক আছে, বৃহত্তম প্রতিবেশী রাজ্য, বৃহত্তম প্রতিবেশী রাজ্য কিন্তু উড়িষ্যা। আচ্ছা, আর ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য কিন্তু সিকিম। ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য, আয়তনে ছোট। ঠিক আছে, এবারে যদি আমি বলি একটা কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের দৈর্ঘ্য সব থেকে বেশি, বা পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের সীমানা সব থেকে বেশি? ঝাড়খণ্ড। ভেরি গুড, ঝাড়খণ্ড কিন্তু রাজ্য যেটা পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে বেশি। এবং যদি বলি কোন দেশ, সেটা কিন্তু বাংলাদেশ। আচ্ছা, এরপরে দেখো, উড়িষ্যা রাজ্য কিন্তু আমাদের পশ্চিম দিকে অবস্থিত, এবং এটি কিন্তু আমাদের সব থেকে বড় প্রতিবেশী, বড় রাজ্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে স্লাইডে আমরা আহ, দেখব। আচ্ছা স্টুডেন্ট, এবারে আমরা আসব পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ সম্পর্কে আলোচনা করব। দেখো, পশ্চিমবঙ্গের জেলা কয়টি? 23টি জেলা। এই 23টি জেলাতে প্রশাসনিক কাজকর্ম যে রয়েছে, সেই কাজকর্ম কিন্তু সুবিধার জন্য কিন্তু একে 5টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এই যে 23টি জেলাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ কোনোটাতে 4টে, কোনোটাতে 5টা, জেলাকে নিয়ে টোটাল 5টা ভাগ করা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ এই প্রশাসনিক সুবিধার জন্য। আচ্ছা, এই 23টি যে জেলা রয়েছে, এই 23টি জেলাতে কিন্তু আহ পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে 1978 সালে। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা 1978 সালে পশ্চিমবঙ্গে প্রথম চালু হয়। ঠিক আছে, এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কি? 3টি স্তর, ত্রিস্তরীয় মানে 3টে স্তরে এই পঞ্চায়েত ব্যবস্থা ভাগ রয়েছে। একদম গ্রামে বা একদম নিচু স্তরে যেটা রয়েছে, তাকে আমরা কি বলবো? গ্রাম পঞ্চায়েত। তার উপরে রয়েছে পঞ্চায়েত সমিতি, এবং জেলার যে প্রধান সেখানে কি রয়েছে? জেলা পরিষদ। তাহলে নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েত, যেটা একদম সর্বনিম্ন স্তর, যেটা গ্রামের একদম নিচু স্তরে। ঠিক আছে, পঞ্চায়েত প্রধান তোমরা হয়তো শুনেছো, পঞ্চায়েত সদস্য সেখানে যারা মনোনীত হয় তারা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক স্তরে যেটা হয়। ঠিক আছে, আর জেলা পরিষদ অর্থাৎ কয়েকটি ব্লক নিয়ে কিন্তু জেলা পরিষদ গঠিত হয়। এই স্তরটা কিন্তু 1978 সালে পশ্চিমবঙ্গে
চালু হয়, আর এই স্তর ত্রিস্তরীয় পঞ্চায়েত স্তর নামে পরিচিত। শহরের ক্ষেত্রে কিন্তু এটি হয় না। শহরের ক্ষেত্রে কি এটি ঠিক আলাদা। শহরের ক্ষেত্রে কি হয়? শহরের ক্ষেত্রে থাকে মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশন। তোমরা অবশ্যই শুনেছো কলকাতা মিউনিসিপ্যালিটি বা দুর্গাপুর কর্পোরেশন ইত্যাদি। সেরকমই শহরের ক্ষেত্রে কিন্তু মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশন থাকে। আর গ্রামের ক্ষেত্রে বলে দিলাম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, এই তিনটি থাকে। আচ্ছা, এই 5টি প্রশাসনিক বিভাগগুলি কি কি এবার আমরা জানবো। ঠিক আছে, দেখো ছবিটা তোমরা দেখো, পশ্চিমবঙ্গে যে ছবিটা রয়েছে সেখানে তোমরা ভালো করে লক্ষ্য করো। একদম উপরের দিকে দেখো কয়েকটি জেলা দেখো, একটা কালার করা, ওই কালার দেখো কয়েকটি জেলা একসাথে রয়েছে। এইটা হলো জলপাইগুড়ি বিভাগ। 4টি জেলাকে বা 5টি জেলাকে একসাথে নিয়ে জলপাইগুড়ি বিভাগ তৈরি হয়েছে। এর পরে রয়েছে দেখো মালদা বিভাগ 2 নম্বর, 3 নম্বর বর্ধমান বিভাগ, 4 নম্বর প্রেসিডেন্সি বিভাগ, আর 5 নম্বর হচ্ছে মেদিনীপুর বিভাগ। ঠিক আছে, প্রেসিডেন্সি বিভাগের মধ্যে কিন্তু কলকাতা পড়ছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই জিনিসগুলো কিন্তু বা এই জেলাগুলো কিন্তু প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ছে। ঠিক আছে, আর মেদিনীপুর তার পাশাপাশি যে জেলাগুলো সেগুলো নিয়ে তৈরি হয়েছে, বর্ধমান বিভাগ তার পাশাপাশি যে জেলাগুলো আছে সেগুলো নিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ প্রতিটি বিভাগ কিন্তু 3টে বা 4টে বা 5টা জেলা নিয়ে কিন্তু গঠিত হয়েছে। এবারে কোন বিভাগে কোন কোন জেলা রয়েছে সেই জেলাগুলো কিন্তু আমরা পরের স্লাইডে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে স্টুডেন্ট? দেখো স্টুডেন্ট, এবারে এই যে প্রশাসনিক বিভাগগুলি আমরা পড়লাম, ঠিক আছে, এই প্রধান যে 5টি প্রশাসনিক বিভাগ তার অন্তর্গত যে জেলাগুলি রয়েছে সেই সম্পর্কে আমরা জানব। কোন প্রশাসনিক বিভাগে কোন কোন জেলা রয়েছে সেগুলো একটু আমরা জানব। প্রথমেই আসবো আমরা জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগে। ঠিক আছে, তোমরা ছবিতে দেখো জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগ, উপরের দিকে দেখো জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগ যে রয়েছে সেখানে 5টা কিন্তু জেলা রয়েছে। কি কি? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার। আচ্ছা, সায়ন, তুমি আমাকে বলো তো, আমি একটু আগেই বলেছি কিন্তু কোশ্চেনটা, বা এটা আমি আগে পড়ে এসেছি, যে কালিম্পং যে জেলাটা, সেই জেলাটা যে তৈরি হয়েছে কোন জেলাকে ভাগ করে? মানে কালিম্পং তো আগে জেলা ছিল না, সেই জেলা নতুন তৈরি হয়েছে, কোন জেলাকে ভাগ করে কালিম্পং জেলাটা তৈরি হয়েছে? বলো সায়ন। ভেরি গুড, দার্জিলিংকে ভেঙে কালিম্পং জেলা তৈরি হয়েছে, তাই তো? ঠিক তেমনই দেখো জলপাইগুড়ি রয়েছে, আলিপুরদুয়ারও রয়েছে, তাই না? এটা কিন্তু জলপাইগুড়িটাকে ভাগ করেই কিন্তু আলিপুরদুয়ার তৈরি হয়েছে। ঠিক আছে, এরপরে আসবো আমরা মালদা প্রশাসনিক বিভাগ। মালদা প্রশাসনিক বিভাগে কিন্তু 4টি জেলা নিয়ে কিন্তু গঠিত হয়েছে। কি কি? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর মুর্শিদাবাদ, তাই তো? এখানে অবশ্যই আমি দেখো উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর, ছবিতে দেখো তোমরা উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর দুটো কিন্তু আগে একটাই ছিল, দিনাজপুর, পশ্চিম দিনাজপুর নামে, তাই তো? পরে এটা ভাগ হয়েছে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর নামে। ঠিক আছে, এরপরে আসবো আমরা বর্ধমান প্রশাসনিক বিভাগ। বর্ধমান প্রশাসনিক বিভাগের মধ্যে আবার 4টি জেলা পড়ছে। কি কি? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান তো পড়ছেই, তার সাথে পড়ছে বীরভূম আর হুগলি। দেখো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কিন্তু একসাথে আগে কি নাম ছিল? বলো সৌভিক, বলো। বর্ধমান জেলা ছিল। এটা ভাগ করে কিন্তু পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান তৈরি হয়েছিল, তাই তো? আচ্ছা, এবারে আমরা আসি মেদিনীপুর প্রশাসনিক বিভাগ। দেখো তোমরা ছবিটা দেখো, মেদিনীপুর যে প্রশাসনিক বিভাগ রয়েছে তার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু তৈরি হয়েছে, এবং 5টি জেলাকে নিয়েই মেদিনীপুর প্রশাসনিক বিভাগ তৈরি হয়েছে। 5টি জেলা কি কি? বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর ঝাড়গ্রাম, তাই তো? আচ্ছা, এই যে পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু নতুন একটা জেলা তৈরি হয়েছে, সেটা কি বলো? ঝাড়গ্রাম। ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা আসবো লাস্ট যে প্রশাসনিক বিভাগ, 4টে পড়লাম আমরা, আর যে লাস্ট প্রশাসনিক বিভাগ সেটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগ হচ্ছে এই আমাদের যে কলকাতা শহর, যেমন তোমার তার আশেপাশের অঞ্চলগুলো নিয়ে কিন্তু, বা আশেপাশের জেলাগুলো নিয়ে কিন্তু এই প্রেসিডেন্সি বিভাগ তৈরি হয়েছে। নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, হাওড়া জেলা এবং কলকাতা, এই 5টি জেলা নিয়েই প্রেসিডেন্সি বিভাগ তৈরি হয়েছে। তাহলে আমরা
প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত যে জেলাগুলো সেগুলো জানলাম, টোটাল প্রশাসনিক বিভাগের অন্তর্গত জেলা জানলাম, অর্থাৎ 23টি টোটাল জেলা রয়েছে, সেটাকে প্রশাসনিক সুবিধার জন্য আমরা 5টি বিভাগে ভাগ করছি প্রশাসনিক পরিচালনার সুবিধার জন্য, ঠিক আছে। এবং আমরা এই ভাগগুলো সম্পর্কেও বিস্তারিত জানলাম, ঠিক আছে স্টুডেন্ট। দেখো স্টুডেন্ট, এবারে 1 নজরে পশ্চিমবঙ্গ অর্থাৎ আমরা যে জেলাগুলো বা দেশগুলো সম্পর্কে জানলাম, সেগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা এই টপিক আলোচনা করব। যার মধ্যে প্রথমেই আসি আমরা ক্ষেত্রমানের বিচারে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বৃহত্তম। ক্ষেত্রমান মানে কি, আমাকে কেউ বোঝাতো ক্ষেত্রমান মানে কি, কেউ পারবে বলতে? হ্যাঁ বলো। ভেরি গুড। ক্ষেত্রমান মানে হচ্ছে জায়গা, কতটা জায়গা জুড়ে একটা অঞ্চল অবস্থান করছে সেটাকে আমরা কি বলবো, ক্ষেত্রমান। এই ক্ষেত্রমানের বিচারে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু সব থেকে বড় জেলা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, এবারে ক্ষুদ্রতম জেলা কি? ক্ষুদ্রতম জেলা কিন্তু আমাদের সবারই প্রিয় কলকাতা জেলা, ঠিক আছে। তাই বলে কিন্তু কলকাতায় যে ক্ষুদ্রতম জেলা বলে কম লোকজন থাকবে তা কিন্তু নয়, তাই না? দেখো তার পরের পয়েন্টে, জেলাভিত্তিক জনসংখ্যা কিন্তু উত্তর চব্বিশ পরগনা প্রথম। জেলাভিত্তিক জনসংখ্যা অর্থাৎ জনসংখ্যা সব থেকে বেশি আছে কোন জায়গাতে? উত্তর চব্বিশ পরগনা জেলায়। দেখো আমরা একটু আগেই পড়লাম দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু আয়তনে বড়, কিন্তু জনসংখ্যায় কিন্তু প্রথম নয়। জনসংখ্যায় প্রথম কিন্তু উত্তর চব্বিশ পরগনা। এবং সব থেকে কম জনবসতি যে জেলাতে সেটা হচ্ছে কালিম্পং জেলা। দেখো কালিম্পং যেহেতু একটা পাহাড়ি অঞ্চল বা পর্বত রয়েছে প্রচুর, তাই সেখানে কিন্তু একটা দুর্গম খাড়া ঢালযুক্ত অবস্থা থাকে, তাই এখানে কিন্তু বেশি জনবসতি গড়ে উঠতে পারে না, তাই এখানে জনসংখ্যা সবচেয়ে কম। আচ্ছা, তোমরা তো পাহাড়ে ঘুরতে গেছো, তোমরা কি কখনো দেখেছো চারিদিকে শুধু ঘর বাড়ি, শুধু ঘর বাড়ি এইসব? না, ঠিক আছে। আহ, কিন্তু কলকাতায় তোমরা এসছো, কলকাতায় তোমরা দেখেছো, কলকাতায় দেখবে তোমরা যে চারিদিকে ঘর বাড়ি সমতল ভূমিভাগ প্রচুর রয়েছে, তাই না? তাহলে সেখানে কিন্তু জনবসতি এই কারণে এখানে বেশি, আর ওই কারণে কিন্তু কালিম্পংয়ে পাহাড় বা পর্বতের জন্য জনসংখ্যা অনেক কম। জেলা ভিত্তিক জনঘনত্ব কলকাতায় প্রথম। জনঘনত্ব মানে বোঝাচ্ছে 1 কিলোমিটার জায়গার মধ্যে কতজন বসবাস করছে। তোমরা কলকাতায় অবশ্যই এসেছো, দেখেছো যে কত গাড়ি ঘোড়া ঘর বাড়ি চলে না? তাহলে কলকাতায় কিন্তু জনসংখ্যা সব থেকে বেশি এবং জনঘনত্ব মানে প্রতি বর্গ কিলোমিটারে ঘিঞ্জি যেটা বলে, ঘিঞ্জি যেটা বলে, ওই জনঘনত্ব কিন্তু সব থেকে বেশি কলকাতা। এবং কালিম্পং জনঘনত্ব কম, স্বাভাবিক কম। কেন কালিম্পং জনঘনত্ব কম তুমি বলো? স্বাভাবিক। ভেরি গুড। পাহাড় পর্বত রয়েছে, খাড়া ঢালযুক্ত রয়েছে, সেখানে যাতায়াতের সমস্যা, ঘরবাড়ি তৈরি করতে সমস্যা। বাহ, খুব সুন্দর বলেছ। হুম। এবারে দেখো, আহ, পশ্চিমবঙ্গের যে নবীনতম জেলা সেটা কিন্তু পশ্চিম বর্ধমান, তাই না? 2017 সালে তৈরি হয়েছে লাস্ট যে জেলা, এবং এটাই কিন্তু পশ্চিমবঙ্গের 23তম জেলা, পশ্চিম বর্ধমান। পশ্চিমবঙ্গে যে প্রতিবেশী দেশগুলি রয়েছে, এই দেশগুলির মধ্যে কিন্তু সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সাথে, ঠিক আছে। এটা আমরা আগেও জেনেছি। এবং সব থেকে কম রয়েছে কিন্তু সিকিমের সাথে। আচ্ছা, এই সঙ্গে আরেকটা বলি আমি, বা আন্তর্জাতিক যে সীমানা রেখা রয়েছে, আন্তর্জাতিক যে সীমানা রেখা রয়েছে পুরো ভারতবর্ষের মধ্যে বলছি, আন্তর্জাতিক যে সীমানা রেখা রয়েছে তার সাথে কিন্তু যুক্ত পশ্চিমবঙ্গ কিন্তু দ্বিতীয়। আরো একটা রাজ্য রয়েছে সেটা কিন্তু আন্তর্জাতিক সীমানা সব থেকে বেশি, প্রথম। হ্যাঁ, পশ্চিমবঙ্গ কিন্তু আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রে কিন্তু পুরো ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়। কয়টি প্রতিবেশী দেশ আছে আমাদের পশ্চিমবঙ্গে? কি কি? ভেরি গুড। নেপাল, ভুটান আর বাংলাদেশ, ঠিক আছে, খুব ভালো। আর একটা পয়েন্ট দেখো যে রাজ্যগুলির মধ্যে দীর্ঘতম সীমানা রয়েছে কিন্তু ঝাড়খণ্ডের সাথে। আয়তনে বড় কিন্তু, আমি বলেছি আয়তনে বড় কিন্তু কোন রাজ্য বলো তুমি? পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য যেটা আয়তন সব থেকে বড়, উড়িষ্যা। ভেরি গুড। আর ঝাড়খণ্ড হচ্ছে সীমানা, পশ্চিমবঙ্গের সাথে যে সীমানা রয়েছে সেই সীমানা কিন্তু ঝাড়খণ্ডের সঙ্গে সব থেকে বেশি। আচ্ছা, এই যে কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা পশ্চিমবঙ্গ যখনই পড়বে বা যখনই
পশ্চিমবঙ্গ সম্পর্কে জানার চেষ্টা করবে, তখনই ম্যাপ বা বই এতে যে ম্যাপ রয়েছে সেগুলো খুলে দেখবে, তোমাদের মুখস্থ করতে বা জানতে বুঝতে কিন্তু খুব সুবিধা হবে। ঠিক আছে? আর যদি কোনো বিষয় বা কোনো টপিক, যদি আজকের টপিক যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমাকে আবার বলো, আমি কিন্তু আবার সেটাকে আমি তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? এরপরে আমরা আহ, এই পশ্চিমবঙ্গের যে জিনিসগুলো আমরা পড়লাম, প্রতিবেশী দেশ, সীমানা, অবস্থান, তার বিভিন্ন রাজ্যের সাথে তার যোগাযোগ, বিভিন্ন দেশের তার প্রধান প্রধান রাজধানী, এই সম্পর্ক, সেগুলো নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদের পরের স্লাইডে তৈরি করেছি। সেইগুলো আমি তোমাদের সাথে পরের স্লাইডে আলোচনা করব। ঠিক আছে? দেখো স্টুডেন্ট, তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলোর উত্তর আমি আগেই তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করি তোমরা উত্তরগুলো বলতে পারবে, বা আমার ক্লাসটা শুনে থাকলে হয়তো অবশ্যই উত্তর দিতে পারবে। ঠিক আছে? তাহলে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, প্রথমেই আমরা আসব যে পশ্চিমবঙ্গ যে বর্তমান জেলা, সেই জেলার সংখ্যা কত? তুমি বলো সৌভিক। 23টি। ভেরি গুড, তুমি ক্লাসটা শুনছো। আচ্ছা, এরপরে আসবো পশ্চিমবঙ্গের নবতম জেলা, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সর্বশেষ জেলা তৈরি হয়েছে, সেটা জেলার নাম কি এবং কত সালে তৈরি হয়েছে? বলো সৌরভ। নবতম জেলার নাম কি? ভুলে গেছো তো? ঠিক আছে, শোনো আমি বলে দিচ্ছি। নবতম জেলার নাম হচ্ছে পশ্চিম বর্ধমান, এবং এটি 2017 সালে তৈরি হয়েছে। আলিপুরদুয়ার কোন জেলা ভেঙে গঠিত হয়েছে? নয়ন, তুমি বলো, আলিপুরদুয়ার জেলা কোন জেলা ভেঙে গঠিত হয়েছে? ভেরি গুড, জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার গঠিত হয়েছে। এবারে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন দেশের সাথে? 4 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন দেশের? আমাদের প্রতিবেশী দেশ। কোন দেশ? বাংলাদেশের সাথে। ভেরি গুড। 5 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে কর্কটান্তি রেখা যে কতগুলি জেলার উপর দিয়ে গেছে সেটা জানতে চেয়েছে কোশ্চেন। বলো, তুমি বলো। 5টি জেলার উপর দিয়ে গেছে, তাই তো? আচ্ছা, ভেরি গুড। তাহলে 5টি জেলা কি কি বলতে পারবে? ভুলে গেছো। ঠিক আছে, 5টি জেলা আমি বলে দিচ্ছি, শোনো। পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর নদিয়া, এই 5টা জেলার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। ঠিক আছে? 6 নম্বর কোশ্চেন, ভুটানের রাজধানীর নাম কি? বলো, তুমি বলো। ভেরি গুড, ভুটানের রাজধানীর নাম থিম্পু। আচ্ছা, স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের কয়টি জেলা ছিল? খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ, 7 নম্বরটা। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের কয়টি জেলা ছিল? 14টি। ভেরি গুড। আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গ রাজ্যটির এখানে নেই, তোমার পারলে নোট ডাউন করে নিও খাতায়। পশ্চিমবঙ্গ রাজ্যটির জন্ম হয় কবে? দেখো, স্বাধীনতার আগে কিন্তু পশ্চিমবঙ্গ ছিল না, স্বাধীনতার পরে হয়েছে। তাহলে নিশ্চয়ই 1947 সালে যখন স্বাধীনতা হয়, তখনই আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যটি আত্মপ্রকাশ করে। তাই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়েছে 1947 সালে। এবার যদি বলে কলকাতা, হাওড়া, 8 নম্বর কোশ্চেন দেখো, কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? একটু আগেই তোমরা পড়ে আসলে, বলো, তুমি বলো। ভেরি গুড, প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত। আচ্ছা, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? ভেরি গুড, দক্ষিণ 24 পরগনা। আর জনসংখ্যার বিচারে সাধারণত জনসংখ্যার বিচারে সব থেকে বেশি কোন জেলায় থাকে, বসবাস করে মানুষজন? উত্তর 24 পরগনা। ভেরি গুড। পশ্চিমবঙ্গের দুটি প্রতিবেশী দেশের নাম বলো। সব থেকে সহজ কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। ভুটান, নেপাল, ঠিক আছে, এবং বাংলাদেশ, তিনটেই আছে। যদি পরীক্ষায় এরকম ভাবে কোশ্চেন আসে যে আহ, পশ্চিমবঙ্গের উম, এমন একটি প্রতিবেশী দেশের নাম করো যার কোনো সমুদ্র বন্দর নেই, একটু ভেবে বলো আমাকে উত্তরটা। পশ্চিমবঙ্গের এমন একটা জেলার নাম বলো, সরি, পশ্চিমবঙ্গের এমন একটি প্রতিবেশী দেশের নাম বলো যার কোনো সমুদ্র বন্দর নেই। উপরের দিকে, দার্জিলিং এর উপরে উত্তর দিকে কোন কোন দেশ রয়েছে? ভুটান আর
নেপাল। দেখো সমুদ্র, তোমরা যখন চিত্র দেখবে বা ছবি দেখবে, তখন দেখবে ভারতের সাথে দেখবে দেশগুলো রয়েছে, দেখবে সমুদ্র ভারতের ঠিক নিচের দিকে দক্ষিণের দিকে, কিন্তু উত্তর দিকে কিন্তু কোনো সমুদ্র নেই। তাই যদি বলে পশ্চিমবঙ্গের দুটি প্রতিবেশী দেশ যাদের সমুদ্র বন্দর নেই, নেপাল আর ভুটান। ঠিক আছে, বাংলাদেশে কিন্তু রয়েছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আরো কোশ্চেন হয়, যেমন এগুলো 1 নম্বরে, 2 নম্বরে বা 3 নম্বরে আসতে পারে, পশ্চিমবঙ্গের অবস্থান ও সীমানা সম্পর্কে আলোচনা করো। তুমি কি লিখবে? পশ্চিমবঙ্গের অবস্থান দ্রাঘিমাংশ আর অক্ষাংশটা প্রথমে লিখলে, তারপরে সীমানা, উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে কোন কোন দেশ রয়েছে বা কোন কোন রাজ্য রয়েছে, সেগুলো নিয়ে একটু তুমি আলোচনা করলে। ঠিক আছে? তো ঠিক আছে স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট, আমরা আজকে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারটা শুরু করলাম এবং কিছু কিছু বিষয় আমরা জানলাম। ঠিক আছে, এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভূপ্রকৃতি মানে ভূমির যে বিভিন্ন রূপ, সেই সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে স্টুডেন্ট, থ্যাংক ইউ স্টুডেন্ট, থ্যাংক ইউ ক্লাস।